হ্যালো শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে 2 এ লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আনলাম, তো আজকের ভিডিওতে মূলত আমি ভয়েস চেঞ্জ সম্পর্কে আপনাদের আমি দেখাবো যে আপনারা জানেন যে আপনাদের কিন্তু এনটিআরসি লিখিত পরীক্ষায় স্কুল পর্যায়ে 2 এ ভয়েস চেঞ্জ থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো কোন ভয়েস চেঞ্জের কোন নিয়মগুলো আর কি বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কোন নিয়মগুলো থেকে আসার সম্ভাবনা বেশি, তো এই নিয়মগুলো আপনাদের জানা থাকলে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, যেহেতু একদম পরীক্ষা খুবই সামনে সন্নিকটে। এই জন্য কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ নিয়মগুলো দেখে নেওয়াটা আপনাদের জন্য জরুরি। তা আমি কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো নিয়ে শুধু আলোচনা করব, যেগুলো থেকে আসার সম্ভাবনা একদম বেশি। তো আমি ভিডিওটি শুরু করতেছি, তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখুন আমি প্রথমে আপনাদেরকে যেই নিয়মটি দেখাবো বা যেই ভয়েস চেঞ্জের যেই সেন্টেন্সটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আমি লিখেছি যে পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস। এই যে দেখুন আমি এখানে যে বাক্যটি লিখেছি, এই বাক্যটি কিন্তু আপনাদেরকে ভয়েস চেঞ্জ করার আগে সর্বপ্রথম যেটি দেখতে হবে যে যে বাক্যটি তারা দিয়েছে সেই বাক্যটি কোন টেন্সে রয়েছে, এটি আপনাকে কিন্তু আগে দেখতে হবে যে কোন টেন্সে বাক্যটি রয়েছে। যদি আপনি টেন্স নির্ধারণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ভয়েস চেঞ্জ করতে পারবেন না। তো দেখুন এখানে রয়েছে যে পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস। এটি কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এটি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে কিন্তু এটি রয়েছে। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকবে তখন কিন্তু ওই আপনার যেই মানে বি ভার্বটা থাকে এম ইজ আর, এই বি ভার্বটা কিন্তু এখানে উল্লেখ থাকে না। আর বি ভার্বটা উল্লেখ না থাকার কারণে মানে অনেকে কিন্তু বুঝতে পারে না যে কি বসাবে। তে এখানে যে এই যে দেখুন আপনারা দেখতেছেন যে পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, এখানে বি ভার্ব উল্লেখ নাই, কিন্তু এটি তো আমরা জানতেছি যে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দ্বারা যদি ভয়েস এসে যায় তখন আপনারা কিভাবে সমাধান করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর উত্তরটা দেখুন, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এর উত্তরটা হচ্ছে দ্য প্যাট্রিয়টস। মানে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা অবজেক্টটাকে নিব, অর্থাৎ অবজেক্ট এখানে কি, অবজেক্টটা কিন্তু দ্য প্যাট্রিয়টস। তাহলে দ্য প্যাট্রিয়ট, এই দ্য প্যাট্রিয়টসটা আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম। নেয়ার পরে এই যে দেখুন এই বাক্যটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে কি নাই, উল্লেখ নাই, অক্সিলারি ভার্বটা উল্লেখ নাই প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে। তাহলে এই অক্সিলারি ভার্বটা আমরা কোনটা নেব এখন, এই দ্য প্যাট্রিয়ট, এই অনুযায়ী আপনাকে অক্সিলারি ভার্বটা নিতে হবে, এই সাবজেক্টটা অনুযায়ী। সবসময় মনে রাখবেন সাবজেক্টটা অনুযায়ী আপনারা কিন্তু অক্সিলারি ভার্বটা নেবেন প্রেজেন্ট টেন্সের। আর প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্বকে আমরা জানি এম ইজ আর। প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব আমরা কি জানি, বি ভার্বটা এম ইজ আর। তো এই বি ভার্বটা আমরা এখানে এই দ্য প্যাট্রিয়ট অনুযায়ী নিব। এখানে এম ইজ আর এর মধ্যে কোনটি বসবে, দ্য প্যাট্রিয়টের সঙ্গে আর যাবে, ইজও হবে না এমও তো হবে না, তার মানে কি হবে আর, তার মানে দ্য প্যাট্রিয়টস আর। তারপর কি রয়েছে দেখুন, দ্য প্যাট্রিয়টস আর, এরপরে রয়েছে কিন্তু এই অলওয়েজ। তাহলে অলওয়েজটা আমরা বসায় দিলাম, বসায় দেওয়ার পরে কি করব আমরা, এই যে আপনার যে রিমেম্বারটা রয়েছে রিমেম্বার, এই রিমেম্বারের আমরা কি করব পাস্ট পার্টিসিপল ফর্মটা নেব। এটা আমরা সবাই জানি ভয়েস চেঞ্জ করার সময় ভার্ব যেটি থাকে মূল ভার্বটি সেটির কিন্তু মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তাহলে আমরা রিমেম্বারের পাস্ট পার্টিসিপল ফর্ম করলে কী হবে, রিমেম্বার, ইডি যোগ হয়ে গেল, ইডি যোগ হয়ে গেল কিন্তু। তো ইডি যোগ করে দিলাম আমরা যে অলওয়েজ রিমেম্বার বাই পিপল, শেষ। দেখুন এই নিয়মে কিন্তু আপনাদের কিন্তু চলে আসতে পারে, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমি যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি শুধুমাত্র সেগুলো আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। তো সুতরাং ভিডিওটি একদম টেনে টেনে দেখবেন না, প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা আমি যেগুলো দেখাবো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তো দেখুন আমি দ্বিতীয়তে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি ভয়েস, এটি হচ্ছে যে শাইলা ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে দেখুন এখানে যে শাইলা ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে এখানে প্রথমে আমরা কি, আমি আপনাদেরকে কি বললাম প্রথমে, যে প্রথমে আপনারা হচ্ছে দেখবেন যে বাক্যটি
কোন টেন্সের মানে রয়েছে, কোন টেন্সে বাক্যটি রয়েছে। ভয়েস করতে গেলে সর্বপ্রথম এটি খেয়াল রাখবেন যে বাক্যটি কোন টেন্সে রয়েছে। আমি আবারও বলতেছি আপনাদেরকে। তো এখানে আমরা খেয়াল করি, দেখুন যে শায়লা ওয়াজ রাইটিং, তার মানে কি রয়েছে দেখুন পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ রাইটিং, তার মানে কি পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে শায়লা ওয়াজ রাইটিং এ লেটার, তার মানে কি শায়লা একটি চিঠি লিখতেছিল। তার মানে এটি হচ্ছে কি টেন্স, কি টেন্সে করতেছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতেছে। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন পড়বে তখন এটি করার নিয়ম কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কিন্তু আপনাদের ভয়েস কিন্তু দেয়। এই যে শিক্ষক নিবন্ধন স্কুল 2 আপনারা দেখবেন, সালের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে যদি আসে তাহলে এটির ভয়েস চেঞ্জ কীভাবে করবেন, প্যাসিভ কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি। দেখুন এই যে এটির আমি প্যাসিভ করতেছি, এটির উত্তর কী হবে, আমরা নিব প্রথমে কি, আমরা প্রথমে অবজেক্টটা নিব। তাহলে এই যে শায়লা ওয়াজ রাইটিং এ লেটারের অবজেক্ট কি, এ লেটার। এই যে এ লেটার, এই লেটারটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা এ লেটারটা সর্বপ্রথম নিলাম। এ লেটার নেয়ার পরে এখানে এই অক্সিলারি ভার্ব কি রয়েছে দেখুন, ওয়াজ রাইটিং, তার মানে ওয়াজটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু রয়েছে। তার মানে ওয়াজটা আমরা কিন্তু এখানে নিলাম, তার মানে এ লেটার ওয়াজ। এখন একটা জিনিস মনে রাখবেন, যখন কন্টিনিউয়াস টেন্সে আসবে ভয়েস তখন কিন্তু এই অক্সিলারিটা বসানোর পর, মানে এই যে আপনাদের ওয়াজটা বসালাম আমরা, এই ওয়াজ বসানোর পর তারপরে আপনারা হচ্ছে কিন্তু বিইং নেবেন সবসময়। অক্সিলারি মানে এই কন্টিনিউয়াস টেন্স দিয়ে যদি আসে ভয়েস তখন আপনারা কি নেবেন, বিইং। এই যে দেখুন আপনারা, আমি লিখলাম এ লেটার ওয়াজ বিইং। বিইং নেয়ার পর তারপর আপনারা যে রাইটিংটা রয়েছে, অর্থাৎ কন্টিনিউয়াস যে ভার্বের সাথে যে আইএনজিটা যোগ আছে, এই রাইটিংটাকে অর্থাৎ এই ভার্বটাকে আপনারা কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্মে করে দেবেন। তাহলে কী হবে, রাইটিংয়ের যদি আমরা পাস্ট পার্টিসিপেল ফর্মে আনি তখন কী হবে, রিটেন। মানে রাইট রোট রিটেন। রাইট হচ্ছে প্রেজেন্টে আছে, রোট হচ্ছে পাস্টে আছে, আর রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপেলে আছে। তাহলে আমরা পাস্ট পার্টিসিপেল করলে কী হবে, রিটেন। এখানে আমরা রিটেন নিয়ে নিলাম। তাহলে রিটেন নেওয়ার পরে কী বসবে, এরপরে বাই, তারপরে যে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দিলাম, অবজেক্টে আনলাম যে শায়লা। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এর উত্তরটা আসতেছে কি, এ লেটার ওয়াজ বিন রিটেন বাই শায়লা। এই যে আপনার হচ্ছে মানে এই মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে ভয়েস খুবই জরুরি, এটি অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপনাদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করলাম। শেষ। এখন দেখুন আমি আরেকটা যেটি নিয়ম দেখাবো আপনাদেরকে, এই নিয়মটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি বাক্য, সেটি হচ্ছে যে ওপেন দ্য উইন্ডো। এই যে মানে কমান্ড জাতীয়, আদেশ উপদেশ জাতীয়, এগুলো দিয়ে কিন্তু মানে বাক্য কিন্তু আসে, মানে এগুলো দিয়ে কিন্তু ভয়েস চলে আসে। তো এইখানে কিন্তু দেখুন বলেছে যে ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো। তো এইখানে আমরা কি বসাবো, এরকম বাক্য যখন আসবে তখন আপনারা লেট দিয়ে আপনারা কিন্তু প্যাসিভ করবেন, লেট ব্যবহার করবেন। তখন কমান্ড জাতীয় যখন বোঝাবে, উপদেশ জাতীয়, তখন আপনারা কী ব্যবহার করবেন, লেট নেবেন। নেয়ার পরে কি করবেন, এই যে আপনার অ্যাক্টিভ যেই সেন্টেন্সটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, ওপেন দ্য উইন্ডো, এটার হচ্ছে আপনার অবজেক্টটা ব্যবহার করবেন। এখানে অবজেক্ট কিন্তু কোনটি, দ্য উইন্ডো। এই যে দ্য উইন্ডোটা আমরা নিলাম, অর্থাৎ হচ্ছে লেট দ্য উইন্ডো নিলাম। নেয়ার পরে কি হবে, লেট দ্য উইন্ডো, এরপরে কি হবে আমাদের যে নিয়ম অনুযায়ী বি বসাবো, তো বি বসালাম, লেট দ্য উইন্ডো বি ওপেনড। তাহলে এই যে ওপেন ভার্বের আমরা পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসিয়ে দিলাম, ওপেনড, অর্থাৎ ইডি যোগ করে দিলাম। শেষ। কিন্তু এই যে এইরকম কিন্তু আসে, যেটি আমি এখন দেখালাম আপনাদেরকে, এইরকম কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষার মধ্যে চলে আসে। তো এরপরে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে হু উইল ডু দ্য ওয়ার্ক। এখানে এই যে হু উইল ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করবে, তো এই যে হু দ্বারা কিন্তু চলে আসে, মানে প্রশ্নবোধক বাক্য কিন্তু চলে আসে আপনাদের অনেক ক্ষেত্রে আসে। আপনারা দেখবেন, আপনাদের সালের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এই জায়গায় এখানে দেখুন যে হু উইল ডু দ্য, এখানে কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। তো এইখানে আমরা কিভাবে করব, তো আপনারা কিন্তু জানেন যে হু যদি থাকে তখন কিন্তু আমাদেরকে বাই ওম নিতে হয়। মানে হু থাকলে, অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে তাহলে আমরা প্যাসিভ করার সময় কী নিব, বাই ওম। তাহলে আমরা বাই ওম নিলাম। বাই ওম নেওয়ার পরে এরপরে কী করব, আমরা এই যে উইল রয়েছে, মানে যে অক্সিলারি ভার্বটা রয়েছে উইল, এই উইলটা কিন্তু আমরা এখানে কিন্তু ব্যবহার করব। তার মানে এখানে আমরা বাই ওম নেওয়ার পরে এই অক্সিলারি ভার্বটা নিব উইল নিলাম। নেওয়ার পরে দেখুন তারপরে কিন্তু আমরা এই অবজেক্ট যে আছে অবজেক্টটা নিয়ে নেব, অর্থাৎ বাই ওম উইল দ্য ওয়ার্ক, বাই ওম উইল
দ্য ওয়ার্ক নিলাম, যে বাই ওম উইল দ্য ওয়ার্ক। তারপর আপনারা হচ্ছে নিয়ম অনুযায়ী বি বসালেন এবং ভার্ব যে রয়েছে ডু, এই ডু এর আমরা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম ডান। তার মানে বাই ওম উইল দ্য ওয়ার্ক বি ডান। তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা পিছনে শেষে বসায় দিবেন। তো এক্ষেত্রে কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনারা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন প্রশ্নবোধক বাক্যগুলো, তখন কিন্তু মনে রাখবেন আপনারা অবশ্যই কিন্তু শেষে এই কোয়েশ্চেনবোধক চিহ্নটি বসাবেন, নাহলে কিন্তু মার্ক পাবেন না, এটি মনে রাখবেন। তো এই প্রশ্নবোধক থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় চলে আসে, এই জন্য আমি এটি দেখালাম। তো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট থেকে এটি আমি আপনাদেরকে দেখালাম, হুদারা কিন্তু চলে আসে। এরপরে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেরই আরেকটি। দেখুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাই টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস। মাই টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা অবজেক্ট আগে নিব। এটি কোন টেন্সে? এটি হচ্ছে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমি আলোচনা করলাম কিভাবে হবে। তাহলে দেখুন আমরা হচ্ছে অবজেক্টটা নিব। অবজেক্ট হচ্ছে এখানে কিন্তু এই এমবডিজের পর থেকে, ভার্বের পর থেকে এই যে অল দ্য গুড কোয়ালিটিস, অল দ্য গুড কোয়ালিটিস। তারপরে আমরা এখানে এই যে বলছিলাম আপনাকে আগেই কিন্তু আলোচনা করে দিয়েছি আমি, যে প্রেজেন্ট টেন্স ইনডেফিনিট টেন্সে যখন আসবে তখন কিন্তু এই অক্সিলিয়ারি ভার্বটা উল্লেখ থাকে না, তখন আমাদের কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আমাদেরকে নিতে হবে। কি অনুযায়ী নিব এখন আমরা? এই অল দ্য গুড কোয়ালিটিস, এই সাবজেক্ট অনুযায়ী। অল দ্য গুড কোয়ালিটিসের সঙ্গে কি যায়? এম ইজ আর এর মধ্যে অবশ্যই আর যায়, কারণ অল দ্য গুড কোয়ালিটিস আর। অল দ্য গুড কোয়ালিটিসের সাথে কিন্তু ইজ হবে না বা এম হবে না। তো এম কখন হয়? শুধু এম কিন্তু আইয়ের সঙ্গে হয় শুধু। তো এই কারণে এই অল দ্য গুড কোয়ালিটিস আর হবে। তো আমরা নিলাম সাবজেক্ট, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম অল দ্য গুড কোয়ালিটিস, এরপর আমরা আর নিয়ে নিলাম। নেয়ার পরে এখন হচ্ছে আমরা কি করব, এই যে ভার্বটা রয়েছে ইমবডিজ, এই ভার্বটার আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেবো। পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ইমবডিড। ইমবডিড অর্থাৎ ইএমবিওডিআই ডিআই এখানে রয়েছে, এর সঙ্গে ইডি যোগ করে দিলাম, দেওয়ার পরে ইন মাই টিচার। তো এখানে কেন বাই হলো না? কিছু কিছু আপনার হচ্ছে মানে ভার্বের পরে আপনারা এতটুকু মানে কিছু কিছু ভার্বের পরে মনে রাখবেন যে কিছু কিছু ভার্বের পরে কিন্তু এই মানে বাই হয় না, মানে সবসময় কিন্তু বাই হয় না। যেমন হচ্ছে নো ভার্বের পর কিন্তু বাই হবে না, নো এর পরে কিন্তু টু হবে। এরকম যে ইমবডির পরে কিন্তু আপনার হচ্ছে ইন হয়, ইমবডির পরে ইন হয়, এই জিনিসগুলো মনে রাখবেন। তারপর হচ্ছে আপনার যেরকম ধরুন সারপ্রাইজের পর কিন্তু অ্যাট হবে। তারপর হচ্ছে অ্যানোয়ের পর উইথ হবে। স্যাটিসফাইয়ের পর উইথ হবে। মার্ভেলের পর অ্যাট হবে। এই যে কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর পর বাই ব্যবহার হবে না, সেগুলোর পর কিন্তু এই যে এরকম অ্যাট, উইথ, টু এরকম ব্যবহার হতে পারে। তো এটি আপনারা দেখলেন ভালোভাবে। দেখার পরে আমি এখন আপনাদেরকে এই যে নো দিয়ে দেখাবো একটা, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন আই নো হিম, আই নো হিম, এটাও কিন্তু প্রেজেন্টে আপনারা দেখতে পাচ্ছেন, মানে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আই নো হিম, আমি তাকে চিনি। কিন্তু এখন আমরা এটাকে কীভাবে করব? আগের মতোই করব আমরা। দেখুন এই যে আমরা হিম যে রয়েছে, এ আই নো হিম, অর্থাৎ অ্যাক্টিভের মধ্যে যে অবজেক্টটা রয়েছে হিম, এই অবজেক্টটাকে আমরা কী করব? সাবজেক্ট করব। তাহলে হিম, এই হিমের কিন্তু সাবজেক্টিভ ফর্মটা কী হবে? এর হিমের পরিবর্তে আমরা কী ব্যবহার করবো? হি। তো হিমের আমরা সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করবো হি। তাহলে আমরা হি নিলাম। হি নেওয়ার পরে এরপরে আমরা এই যে দেখুন এখানে কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু নাই, যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এই হি এর পরে অক্সিলারি কি ভার্ব বসানো যায় প্রেজেন্টের? এম ইজ আর এর মধ্যে অবশ্যই হি ইজ হয়। তাহলে আমরা এখানে হি ইজ নিব। নেওয়ার পরে এখন এই যে ভার্বটা রয়েছে নো ভার্বটা, এর আমরা কি করব? পাস্ট পার্টিসিপল ফর্ম করে ফেলবো, অর্থাৎ নো আছে নোন করব। আমরা কি জানি? নো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে নিউ হচ্ছে আপনার হচ্ছে পাস্ট ফর্ম, নো নিউ নোন, অর্থাৎ আমরা এখানে নোন নেব, কে এন ও ডাব্লিউ এন, 3 নম্বর ফর্মটা মনে রাখবেন। ভার্ব 3 যেটা পাস্ট পার্টিসিপল মানে ভার্ব 3 নম্বর ফর্মটা নিয়ে নেবেন, অর্থাৎ হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি। এই সাবজেক্ট যে আই রয়েছে, আইয়ের অবজেক্টিভ ফর্ম কিন্তু মি হয়, এই জন্য আমরা এখানে কিন্তু আই ব্যবহার করব না। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবেন। আইয়ের পরিবর্তে তখন হয়ে যাবে কিন্তু মি। আর নো এর পর বাই হবে না, তখন হয়ে যাবে টু, মানে নো এর পর টু হয়, তখন বাই ব্যবহার হবে না কিন্তু। তো হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি। এই যে আপনারা যেগুলো আমি দেখালাম এখন, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভয়েস থেকে আসলে কিন্তু এগুলো থেকেই আসবে ইনশাআল্লাহ। এরপরে দেখুন আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। এই যে এই বাক্যটি রয়েছে দেখুন, ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। তা আমরা এটি করি। দেখুন এটি করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে অবজেক্টটাকে নিতে হবে। অবজেক্ট এখানে কী রয়েছে? দিস,
তো আমরা দিস ব্যবহার করলাম, দিস। এরপরে দেখুন এখানে কিন্তু ইজ রয়েছে দেওয়াই, তো আমরা ইজ নিলাম। আর এই যে এরপরে ইম্পসিবল রয়েছে, ইম্পসিবলটা কিন্তু অ্যাডজেক্টিভ, তো ইজ প্লাস অ্যাডজেক্টিভটা আমরা বসাই দেবো। দেওয়ার পরে পরবর্তীতে দেখুন কি রয়েছে, টু ডু। টু ডু মানে কি, টু ডু মানে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কিন্তু মানে টু প্লাস মানে ভার্বের মানে প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কিন্তু ইনফিনিটিভ। তাহলে এখানে কিন্তু টু ডু রয়েছে। তাহলে আমরা কি করব, এখানে দেখুন দিস নিলাম, অর্থাৎ আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দিস, করার পরে আমরা হচ্ছে এই ইজ নিলাম, ইজ ইম্পসিবল নিলাম, ইজ ইম্পসিবল নেওয়ার পরে এই যে টুটা নিব, নেওয়ার পরে কি করব, বি বসায় দেব, টু বি। আমাদের নিয়ম অনুযায়ী আমরা বি বসায় দেব, টু বি। তারপরে যে ভার্ব যেটি রয়েছে ডু, এই ডু ভার্বের আমরা কি করব, পাস্ট পার্টিসিপল ফ্রম ডান বসাবো, অর্থাৎ দিস ইজ ইম্পসিবল টু বি ডান, দিস ইজ ইম্পসিবল টু বি ডান। শেষ। আপনারা আশা করি কিন্তু বুঝতে পারতেছেন। তো আমি এর পরবর্তীতে যেটি দেখাবো সেটি হচ্ছে, এটিও অনেক গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ডু ইউ নো দেম, ডু ইউ নো দেম, তুমি কি তাদের চেনো। এই দেখুন এটি কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং এটি কিন্তু প্রশ্নবোধক, এই কোয়েশ্চেন বোধক রয়েছে এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কিন্তু রয়েছে। তো ডু ইউ নো দেম, এই বাক্যটি আমরা করতে গেলে কি করব, দেখুন এখানে এই বাক্যটির মধ্যে অবজেক্ট যেটি রয়েছে যে দেম, এই দেমটাকে আমরা সাবজেক্ট করব, সাবজেক্ট করলে এই দেমের সাবজেক্টিভ ফর্ম কী হবে, দে। দেমের সাবজেক্টিভ ফর্ম দে, তাহলে আমরা দেম বসাবো না, কিন্তু বসাবো কি দে, এর সাবজেক্টিভ ফর্মটা বসাবো। তাহলে দে বসাবো। কিন্তু যেহেতু এই বাক্যটি হচ্ছে মানে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, এই কারণে কি করব, দের আগে আমরা এই যে অক্সিলারি ভার্বটা বসাবো, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনাদেরকে আগেই যে বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেখানে তো অক্সিলারি ভার্বটা উল্লেখ থাকে না, কিন্তু আমরা তো মানে জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে অক্সিলারি ভার্বটা রয়েছে, ভার্বগুলো রয়েছে সেগুলো কি কি, এম, ইজ, আর। তাহলে আমরা এই তিনটার মধ্যে একটা এখানে বসাবো। তো এই যেহেতু এখানে ইন্টারোগেটিভ বাক্য, এই ইন্টারোগেটিভ করার জন্য আমরা অক্সিলারি ভার্বটাকে সর্বপ্রথম বসায় নেব এখানে। তো দের সাথে কোন মানে অক্সিলারিটা যায়, এখানে দেখুন দে ইজ হয়, দে আর হয়, নাকি দে এম হয়, অবশ্যই দে আর, দে আর। তাহলে আমরা দে আর বসাবো, যেহেতু বহু বচন দে তারা, এই জন্য আমরা কী করবো, দের সঙ্গে আর বসাবো। তার মানে আরটাকে আমরা আগে নিয়ে নিব, আমরা আর নিয়ে নিলাম, নেয়ার পরে দে বসাবো, তার মানে আর দে, আর দে বসানোর পরে দেখুন এরপরে যে ভার্ব রয়েছে নো, এর আমরা কি করে দেবো, পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেবো, অর্থাৎ নো নিউ নান, নোন। তাহলে নোন বসা দিলাম এখানে, কে এন ও ডাব্লিউ এন, নোন। তাহলে আর দে নোন টু ইউ, আর দে নোন টু ইউ। এই যে টু বসালাম, কারণ নো আমি আগেই বললাম যে নোর পর কিন্তু টু হয়, এই জন্য কিন্তু এই নো ভার্বটা দিয়ে কিন্তু চলে আসে, মানে বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, অনেক চাকরির পরীক্ষাতে কিন্তু এই নো দিয়ে কিন্তু দিয়ে থাকে। তা নোন টু, এখানে এই যে ইউ রয়েছে, ইউ সাবজেক্টে যেহেতু ইউ রয়েছে, এটাকে আমরা অবজেক্টে নিয়ে আসলাম, ইউ। শেষ। তো এরপরে আমি আপনাদেরকে যেটি দেখাতে যাচ্ছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি। তো এখানে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এবং এখানে মানে প্রশ্ন করা হয়েছে হু দ্বারা। তো আমরা জানি যে হু দ্বারা যখন মানে ভয়েস আসে অ্যাক্টিভ, তখন আমাদের প্যাসিভ করতে গেলে কী করতে হয়, হু এর পরিবর্তে কিন্তু আমাদেরকে বাই হোম বসাতে হয়। এটি মনে রাখবেন, এই হু দ্বারা কিন্তু আসে বারবার, মানে অনেক কয়বার আসে এবং সব পরীক্ষাতে হু দ্বারা কিন্তু এসে যায়। তো হু থাকলে আমরা কী করবো, বাই হোম বসাবো হুর পরিবর্তে। তো আমরা এখানে নিয়ে নিলাম বাই হোম, নেয়ার পরে এখন খেয়াল করুন যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তো যেহেতু কন্টিনিউয়াস সেহেতু এখানে অক্সিলারি ভার্বটা দেয়া আছে, দেখুন এখানে ইজ কিন্তু দেয়া আছে, কিন্তু আমাদেরকে এখন বুঝতে হবে এখানে ইজ বসবে নাকি এম বসবে নাকি আর বসবে। মানে ইজ মানে আছে দেখে যে এখানে ইজ বসবে তা কিন্তু নয়, সাবজেক্ট অনুযায়ী সবসময় মনে রাখবেন, সাবজেক্ট অনুযায়ী এই অক্সিলারি ভার্বটা বসাবেন। এখানে দেখুন সাবজেক্ট কি আছে, মানে অবজেক্টে কি আছে, এখানে মি আছে, এটাকে আমরা সাবজেক্ট করলে কি হবে, আই হবে, মানে সাবজেক্টিভ, মি এর সাবজেক্টিভ ফর্ম কি হয়, আই। তাহলে আইয়ের সাথে কি ইজ হয়, হয় না, আইয়ের সাথে কি হয়, এম। তার মানে এখানে এম বসবে, ইজটা কিন্তু আর বসবে না, তার মানে বাই ওম এম আই। যেহেতু প্রশ্নবোধক এই জন্য কিন্তু এমটা আগে আসলো, তারপরে কিন্তু আই আসবে, মানে বাই ওমের পরেই আপনার অক্সিলারিটা বসাবেন, এম ইজ আর যেটি হবে সেটি।
তো আইয়ের সাথে যেহেতু এম হয় তাহলে এম বসালাম, তারপরে আমরা এই মিয়ের সাবজেক্টিভ ফর্মটা নিলাম আই। নেয়ার পরে এই যে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে যখনই কন্টিনিউয়াস টেন্স দিয়ে ভয়েস আসবে তখন কিন্তু বিইং বসাতে হয়। এই সাবজেক্ট যেহেতু একটু মানে ইন্টারোগেটিভ, এই জন্য সাবজেক্টের পরে এই বিইংটা আসলো, যে বিইং, তারপরে এই যে দেখুন ভার্ব যেটি রয়েছে কল, এই কলের আমরা কি করে দিলাম, কলড করে দিলাম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম। তো আমাদের কিন্তু হয়ে গেল। তো এই জন্য আরেকটি আপনাদেরকে আমি দেখাই লাস্ট যেটি, সেটি হচ্ছে যে ডো নট ক্লোজ দ্য ডোর, ডো নট ক্লোজ দ্য ডোর, এটি 44তম বিসিএস পরীক্ষা আসছিল। ডু নট ক্লোজ দ্য ডোর, এটি কিন্তু হচ্ছে এই যে ডু নট থাকলে আপনারা কি বসাবেন, লেট নট, ডু নট থাকলে লেট নট বসাবেন। তো এটি দিয়ে কিন্তু চলে আসে ডু নট দিয়ে, এই জন্য আপনারা একটু মনে রাখবেন ডু নট থাকলে লেট নট। এই লেট নট বসানোর পর কী করবেন, সাবজেক্ট মানে অবজেক্টটাকে সাবজেক্ট করে নেবেন, এই অবজেক্ট যেটি রয়েছে সেটিকে সামনে নিয়ে নেবেন আগে, অর্থাৎ অবজেক্ট এখানে দেখেন কী রয়েছে, দ্য ডোর, এটিকে আমরা আগে নিয়ে আসলাম, তার মানে লেট নটের পর বসায় দিলাম, অর্থাৎ লেট নট দ্য ডোর। এখন হচ্ছে আমরা কি বসাবো, আমাদের নিয়ম অনুযায়ী বি বসায় দিলাম, দ্য ডোর বি, তারপরে ক্লোজের পাস্ট পার্টিসিপল ফর্ম বসায় দিলাম ক্লোজড, অর্থাৎ লেট নট দ্য ডোর বি ক্লোজড। তো বন্ধুরা আজকে যেগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপনাদের মানে লিখিত পরীক্ষার জন্য, শুধু আপনাদের জন্য না, এগুলো যে কোনো পরীক্ষার জন্য আমি যেই মানে নিয়মগুলো দেখালাম এগুলো থেকে কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য এগুলো, এবং আমি আশা করি এই যে আমি কয়েকটা নিয়ম দেখা দিলাম এগুলোর মধ্যে আপনারা অন্ততপক্ষে 3টা কিন্তু পেয়ে যাবেন। তো আরও কিছু আছে ভয়েস, তো ওগুলো আমি দেখাতে পারতেছি না, ভিডিওটি বড় হয়ে যাবে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি আরেকটি ভিডিওতে আরও কয়েকটি দেখানোর চেষ্টা করব, যেগুলো থেকে কিন্তু আপনারা 100% কমন পেয়ে যাবেন। মানে এই আজকের যে ভিডিওতে যেগুলো দেখালাম এবং আরেকটি যদি আমি ভিডিও করতে পারি, এই 2টা ভিডিও দেখলে আপনাদের ভয়েস থেকে 5-এ 5 পেয়ে যাবেন ইনশাল্লাহ, এটা একদম 100। তো আপনারা আমাকে জানাবেন যদি প্রয়োজন হয়, তাহলে আমি ভিডিওটি আমার সময় হলে আমি আপনাদের ভিডিওটি করে আমি আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। তো এই 2টা ভিডিও দেখলে আপনাদের এনাফ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।